পড়ালেখা চলছে নাকি? হ্যাঁ, বলাতেই জোর নাই। সময় তো বয়ে যাচ্ছে, হঠাৎ করে যদি পরীক্ষার ডেট দেওয়া যায় কি করবেন? এপ্রিল মাস পরীক্ষা ডেট দিয়ে তাহলে আজকে আমাদের টপিকসের কি কি আছে? আজকে আমাদের আলোচ্য সূচিতে আছে ধ্বনি পরিবর্তন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, পদাশ্রিত নির্দেশক, শব্দের যোগ্যতার বিকাশ ও গতদিন আমরা কি আলোচনা করছিলাম? আমরা ছিলাম বাংলা ভাষার বিবর্তন নিয়ে আলোচনা করছিলাম বর্ণ এবং ধ্বনি নিয়ে। ওইখানে আমরা ব্যাকরণের কিছু অংশ উল্লেখ করেছি, কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয়টা উল্লেখিত ছিল না, কারণ আমাদের ওটা টপিকের বাইরে ছিল। তাহলে আজকে আমরা প্রথমে শুরু করব, সেটা হচ্ছে যে ব্যাকরণ নিয়ে, অর্থাৎ ব্যাকরণ এবং তার আলোচ্য বিষয়। ব্যাকরণটা কি? বলা হচ্ছে ব্যাকরণের ইংরেজি শব্দ হচ্ছে গ্রামার। গ্রামারকে বলা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ল্যাঙ্গুয়েজ। গ্রামার হচ্ছে কনস্টিটিউশন অফ ল্যাঙ্গুয়েজ। কনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে সংবিধান। তাহলে ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। তাহলে যদি প্রশ্ন করা হয় ব্যাকরণকে কি বলা হয়, ব্যাকরণকে বলা হয় হচ্ছে ভাষার সংবিধান। আমরা যদি ব্যাকরণের ইতিহাস পর্যালোচনা করি তাহলে জানতে পাই যে ব্যাকরণ প্রায় একই সময়ে দুইটি দেশে শুরু হয়। প্রথম ভারতবর্ষের উদ্ভব ঘটে, প্রায় সমসাময়িক কালে গ্রিক দেশে ব্যাকরণের উদ্ভব হয়। গ্রিক শব্দ গ্রামার এবং বাংলা সংস্কৃত শব্দ হচ্ছে ব্যাকরণ। এবং পৃথিবীর প্রথম ব্যাকরণ প্রণেতা, যার নাম আমরা আগে বলেছিলাম যে পাণিনি। পাণিনি হচ্ছে পৃথিবীর প্রথম ব্যাকরণ প্রণেতা। তাহলে যদি প্রশ্ন করা হয় পাণিনি কে, তাহলে পাণিনি একজন ব্যাকরণ প্রণেতা। ব্যাকরণের প্রণেতাকে এক কথায় বলা হয় যে ব্যাকরণ লিখেছেন যিনি বা ব্যাকরণ বিষয়ে অভিজ্ঞ যিনি, এর এক কথা হচ্ছে বৈয়াকরণিক। ব্যাকরণ বিষয়ে অভিজ্ঞ এবং ব্যাকরণ লিখেছেন যিনি, তাদেরকে বলা হচ্ছে কি বৈয়াকরণিক। তাহলে পাণিনি ছিলেন একজন বৈয়াকরণিক। এখন আধুনিক কালে এই ব্যাকরণিক নামটাকে অনেকে পছন্দ করে, এজন্য তারা কি করলেন, তাদের নিজেদের নাম সংশোধন করছেন। তারা যারা ব্যাকরণ নিয়ে গবেষণা করছেন তারা নিজেদেরকে বলেছেন যে আমরা শুধু ব্যাকরণ নিয়ে গবেষণা করছি না, আমরা একটা ভাষা নিয়েও খেলছি। এজন্য তারা নিজেদেরকে একজন বিজ্ঞানী হিসেবে পূর্ণ করে। যেহেতু সায়েন্টিফিক ভাবে তারা গবেষণা করে, সেজন্য তারা নিজেদেরকে বিজ্ঞানী বলে। এই বিজ্ঞানীর নাম হচ্ছে ভাষা বিজ্ঞানী। আধুনিক কালে যারা ব্যাকরণ নিয়ে গবেষণা করে তারা নিজেদের পরিচয় কি দেয়? ভাষা বিজ্ঞানী। এজন্য একই প্রশ্ন আবার অন্যভাবে আসে যে কোন ব্যক্তি প্রাচীন ভাষা বিজ্ঞানী ছিলেন? কোন ব্যক্তি প্রাচীন ভাষা বিজ্ঞানী ছিলেন? তাহলে কে? পাণিনি। পাণিনি একজন প্রাচীন ভাষা বিজ্ঞানী। এখন পাণিনি যিনি প্রাচীন ব্যাকরণ লিখেছেন, সেই ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। কি নামে? অষ্টাধ্যায়ী। তিনি অষ্টাধ্যায়ী নামে একটি ব্যাকরণ লিখলেন। এই ব্যাকরণে তিনি আলোচনা করলেন হচ্ছে কি ব্যাকরণের, সংস্কৃত ব্যাকরণের 8টি অধ্যায়। এবং পাণিনিকে আরেকটা কারণে আমরা স্মরণ করি, তিনি হচ্ছেন বেদের ভাষাকে সংস্কার করেছিলেন। বলেছিলাম না, বেদের ভাষাকে সংস্কার করেছিলেন। এজন্যই তিনি বেদের ভাষাকে সংস্কার করার জন্য একটা নতুন ভাষা পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেই ভাষার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। যেহেতু বেদের ভাষাকে সংস্কার করা হয়েছে বিধায় এর নাম হচ্ছে সংস্কৃত। তাহলে এই সংস্কৃত ভাষার জনক হচ্ছেন পাণিনি। পৃথিবীর মধ্যে যদি আমরা বেশ কয়েকটি কঠিন ভাষা হিসেবে কল্পনা করি, তার মধ্যে প্রথম পর্যায়ে থাকে হচ্ছে সংস্কৃত ভাষা। এবং তার এই ব্যাকরণটা অনেক কঠিন ব্যাকরণ ছিল। এই জন্য
এই ব্যাকরণটাকে ব্যাখ্যা করেছেন দুইজন পণ্ডিত যারা পাণিনির মতনই স্মরণীয়। একজন নাম হচ্ছে ক্যাতায়নি, উনি বা ক্যাতায়ন, আর আরেকজন ব্যক্তির নাম হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি নামটা অনেকের কাছে পরিচিত হতে পারে, কারণ হচ্ছে কি সন্ধিতে নিপাতনে সিদ্ধ সন্ধি হিসেবে পতঞ্জলিটা আছে। তাহলে এই ক্যাতায়নি এবং পতঞ্জলি কি করলেন, অষ্টাধ্যায়ী ব্যাকরণের তারা ভাষ্যকার, যারা প্রাচীনকালে ভাষ্য দিত তাদেরকে বলা হতো টিকাকার। তাহলে এই ব্যাকরণের টিকাকার ছিলেন হচ্ছে ক্যাতায়নি এবং পতঞ্জলি। এই তাহলে তিনজন আমরা ব্যাকরণবিদ পেলাম, প্রাচীনকালে তিনজন বিখ্যাত ব্যাকরণবিদ পেলাম। প্রথম জন হচ্ছে পাণিনি, দ্বিতীয় জন ক্যাতায়নি, আর হচ্ছে পতঞ্জলি। এই জন্য এই তিনজনকে ব্যাকরণ শাস্ত্রে ত্রিমুনি বলা হয়। ত্রিমুনি, এই তিনজনকে ব্যাকরণ শাস্ত্রে বলা হয় হচ্ছে ত্রিমুনি। তাহলে ব্যাকরণ শাস্ত্রে ত্রিমুনি বলতে আমরা কাকে বোঝাবো? পাণিনি, ক্যাতায়নি এবং পতঞ্জলি। ঠিক প্রাচীনকালের মতোই, প্রাচীনকালে সক্রেটিস কে যদি আমরা পাণিনি হিসেবে কল্পনা করি, তাহলে ক্যাতায়নি এবং পতঞ্জলি অ্যারিস্টটল এবং প্লেটো। এখন ক্যাতায়নি এবং পতঞ্জলি পাণিনি যা বলছেন তাই মেনে নিছেন, কিন্তু ক্যাতায়নি মাঝে মাঝে পাণিনির সূত্রগুলোকে ভুল ধরার চেষ্টা করছেন। তবে এই সংস্কৃত ব্যাকরণ অনুকরণ করেই আমাদের বাংলা ভাষার ব্যাকরণ রচিত হয়েছে। বাংলা ব্যাকরণ অনেকাংশে সংস্কৃত ব্যাকরণের একেবারে হুবহু অনুবাদ। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে এখনো বাংলা ব্যাকরণ রচিত হয়নি, যেগুলো ব্যাকরণ হয়েছে সেগুলো সংস্কৃতেরই ভাষান্তর মাত্র। তাহলে এই যে বাংলা ব্যাকরণ আমাদের এখন পর্যন্ত রচিত হয়নি বলে রবীন্দ্রনাথ আক্ষেপ করলেন, তখনও বাংলা ব্যাকরণ আসলে বাজারে আসে নাই। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ত্রিমুনি যে পাণিনি যে অষ্টাধ্যায়ী ব্যাকরণকে আরো একটু সংস্কার হয়, সেই ব্যাকরণ নতুন একটা ব্যাকরণ সৃষ্টি হয়, তার নাম হচ্ছে মুগ্ধবোধ ব্যাকরণ। মুগ্ধবোধ ব্যাকরণ, মুগ্ধবোধ ব্যাকরণ লেখ হচ্ছে ব্যাসদেব গোস্বামী। ব্যাসদেব গোস্বামী। এজন্য পরীক্ষায় আসে যে মুগ্ধবোধ ব্যাকরণ লিখছে কি, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে মুগ্ধম বোধম ব্যাকরণ, অর্থাৎ মুগ্ধবোধ ব্যাকরণের রচয়িতা কে? তাহলে কে? ব্যাসদেব গোস্বামী। ব্যাসদেব গোস্বামী হচ্ছে মুগ্ধবোধ ব্যাকরণ প্রণেতা। মুগ্ধবোধ ব্যাকরণের পর যে ব্যাকরণটা আসে তার নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী লিখছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ব্যাকরণ কৌমুদী ধারা অনুকরণ করেই আসলে আমাদের বাংলা ব্যাকরণটা বিকাশ করছে। আমরা যদি বাংলা ব্যাকরণের এখন ইতিহাসে যাই, আমরা দেখব আমাদের প্রথম বাংলা ব্যাকরণ লেখার প্রচেষ্টা 1743 সালে। 1743 সালে লিসবন থেকে প্রকাশিত হয় যে ব্যাকরণ গ্রন্থ, সেটা একটা অভিধান। ম্যানুয়েল দা আসামসুপাউ, ম্যানুয়েল দা আসামসুপাউ ভোকাবুলারিয়া, ইডিওমা। vocabularia in idioma Bengali
ই পর্তুগিজ। এই প্রথম হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ লেখার প্রচেষ্টা। কে লিখছেন? ম্যানুয়েল দা অ্যাসুনসুপা। কোথা থেকে প্রকাশিত হলো? 1743 সালে লিসবন থেকে। লিসবনটা কোথায়? হ্যাঁ, পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। এই লিসবন থেকেই ম্যানুয়েল দা অ্যাসুনসুপা লিখিত ব্যাকরণটা পর্তুগিজ। এখন ম্যানুয়েল একজন পাদ্রী ছিলেন। ম্যানুয়েল দা অ্যাসুনসুপা ছিলেন একজন পাদ্রী। পাদ্রী মানে কি? ধর্ম প্রচারক। এখন তিনি পর্তুগিজের লোক, কেন বাংলা ব্যাকরণ লিখতে যাবে? এই ব্যাকরণটা দুটি ভাষায় ছিল, একটা হচ্ছে পর্তুগিজ ভাষায় এবং তার মধ্যে কিছু বাংলা ভাষা ছিল। এটা একটা শব্দকোষ ছিল। এই ম্যানুয়েল দা অ্যাসুনসুপাও পাদ্রী ছিলেন, কিন্তু কোথাকার পাদ্রী ছিলেন? তিনি ছিলেন ভাওয়ালগড়ের পাদ্রী। বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল রাজার যে বাড়ি আছে, এইখানে তিনি বসবাস করতেন। এইখানে বসবাস করা অবস্থায় তিনি যখন মিশনারি হিসেবে খ্রিস্টান ধর্ম প্রচার করছিলেন, তখন দেখলেন যে এই বাঙালি ভাষা অঞ্চলের ভাষার ব্যবহার আমাদের দরকার। এজন্য তিনি কি করলেন? তখন তিনি বাংলা ভাষাকে লিপিবদ্ধ করার জন্যই প্রথম প্রচেষ্টা হিসেবে এই গ্রন্থটি লিখলেন। এরপরে 1778 সালে নাথালিয়ান ব্রাসি হ্যালহেড, যিনি সংক্ষিপ্তে এনবি হ্যালহেড নামে পরিচিত। তাহলে 1743 এর পরে আসবে কত? 1743 এর পরে 1778। 78 এসে আমরা একটা মোটামুটি গ্রামার পাচ্ছি, গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লেখক হচ্ছে এন বি হ্যালহেড। এনবি হ্যালহেড বা ন্যাথালিয়ান ব্রাসি হ্যালহেড। এরপরে বাংলা ব্যাকরণ এরকম ইংরেজি ভাষাতেই লেখা। এখন এটা ছিল পর্তুগিজ ভাষায়, এর ভাষা ছিল ইংরেজি। এরপরে উইলিয়াম কেরি, 1902 সালে হচ্ছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি লেখেন একই নাম দিয়ে, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা লেখা হচ্ছে উইলিয়াম কেরি। 1802 সালে। এখন 1802 সালের পর থেকে এরপর থেকে বাংলা শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় নামে একজন বাঙালি, তিনি 1815 সালের দিকে বাংলা ব্যাকরণ লেখেন। এরকম কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে 1826 সালে লেখা এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1826 সালে লেখক রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের এই গ্রামারটাই 1833 সালে বাংলায় অনুবাদ হয় গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ নামে বাংলায় অনুবাদ করেন রাজা রামমোহন রায়। ততদিনে রাজা রামমোহন রায় আর এই পৃথিবীতে নাই। তিনি আমরা জানি রাজা রামমোহন রায় 1832 সালে ব্রিস্টল শহরে মারা যান, কিন্তু তিনি মারা যাওয়ার আগে এই অনুবাদ কার্যটি সম্পূর্ণ করে গিয়েছিলেন বিধায় 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। এখন গৌড়ীয় নামে বাংলা ব্যাকরণ প্রকাশিত হলো কেন? গৌড়ীয় নামে বাংলা ব্যাকরণ লেখা হলো কেন? কেন বাংলা ব্যাকরণ নাম দিলেন না? কথা আছে না?
এখন বাংলা বলতে তখন ছিল না, বাংলা নামকরণ করলো হয়েছে আসলে 47-এর পরে, তাও পূর্ণাঙ্গ ভাবে মানে 71-এ এটা আমাদের বাংলাদেশ না। তাহলে বাংলাটা আগে নাম ছিল গৌড়, বাংলার নাম ছিল গৌড়, অর্থাৎ গৌড় অঞ্চলের ভাষা ছিল বাংলা। সেই জন্যই রাজা রামমোহন রায় তার ব্যাকরণের নাম রাখলেন কি গৌড়। এমনকি আমাদের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলাকে গৌড় বলে জানতেন। তিনি বলছেন, গৌরজন পান করিবে যা আনন্দের সুধা নিরবধি, অর্থাৎ তিনিও বাঙালিকে গৌরজন বলে সম্বোধন করছেন। সেই জন্যই আমাদের এই ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটা বাংলা ভাষায় লেখা প্রথম ব্যাকরণ, এবং রাজা রামমোহন রায় হচ্ছে বাংলা ভাষায় লেখা ব্যাকরণের প্রথম প্রণেতা। রাজা রামমোহন রায়ের ব্যাকরণ কত সালে প্রকাশিত হলো? 1833 সালে। এরপরে বেশ কিছু ব্যাকরণ চর্চা হয়েছে, কিন্তু কেউই পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখতে পারে নাই। সব ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ব্যাকরণের নকল। এই জন্যই আমাদের রবীন্দ্রনাথ আফসোস করছেন যে বাংলা ব্যাকরণ পূর্ণাঙ্গ লিখিত হয় নাই। যদিও 1926 সালে ODBL প্রকাশিত হয়, ODBL বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নামে একটা তত্ত্ববল বই প্রকাশিত হয়। এই বইয়ে মোটামুটি বলা চলে যে বাংলা ভাষার সৃষ্টির আদি বৃত্তান্ত এদের লিপিবদ্ধ করা হয়। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রম বিকাশ। কত সালে? 1926। লেখক কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইনি হচ্ছেন ওই সময়কার না, এখনো পর্যন্ত বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যাকে রবীন্দ্রনাথ তার শেষের কবিতা গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। এখন এই ব্যাকরণ গ্রন্থ তিনি প্রকাশ করেছেন, তারপর রবীন্দ্রনাথের আফসোস ছিল যে বাংলা ব্যাকরণ, কারণ কি ওই ব্যাকরণগুলো সবই রচিত হয়েছে আমাদের কিসের? সংস্কৃত অনুবর্ণে। এবং বাংলা ভাষায় মোটামুটি মানে ভালো মানের ব্যাকরণ বলতে আমরা যা সেটা প্রকাশিত হয় 1939 সালে। 1939 সালে তার নাম হচ্ছে ভাষা প্রকাশ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ লিখছেন কে? ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ লিখছেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার। এখন ডক্টর সুনীতি কুমার এই ব্যাকরণ লেখার পরে মোটামুটি আমাদের বাংলা ব্যাকরণের ঘাটতি কিছুটাও কমে গেছে। এজন্য পরীক্ষা আসে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণের লেখক কে? কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণের লেখক। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেন অসাধারণ একটি ব্যাকরণ গ্রন্থ, তার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ। 1951 সালে লিখেন হচ্ছে বাংলা ব্যাকরণ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে ডক্টর মোহাম্মদ এনামুল হক যে গ্রন্থটি লিখলেন তার নাম হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। তাহলে ব্যাকরণ মঞ্জুরি লিখলেন কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের প্রচেষ্টা। সর্বশেষ আমরা যে পূর্ণাঙ্গ একটা ব্যাকরণ পাই, সেই ব্যাকরণের নাম হচ্ছে এই ব্যাকরণ, বাংলা ভাষা ব্যাকরণ, মনির চৌধুরী সম্পাদনায় বের হয়েছে। এটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ব্যাকরণের ভালো বই, এবং এই বইটা যদি কারো না থাকে অবশ্যই সংগ্রহ করো। এটা হচ্ছে 9-10 বোর্ড বই, এবং পুরাতন বইও পাওয়া যায়, কারণ বাংলাদেশের ব্যাকরণ নির্ভর যে প্রশ্নগুলো হয় অধিকাংশ এই বই থেকেই
তাহলে এই যে ব্যাকরণ গ্রন্থগুলো আছে, এই ব্যাকরণ গ্রন্থগুলোতে বাংলা ব্যাকরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের ইতিহাস। এখন ব্যাকরণ শব্দ যখন আসে তখন আমরা যদি ব্যাকরণ শব্দটা কি বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে যে ব্যাকরণ হচ্ছে বি যোগ আ কি যোগ অন, বি যোগ আ কি যোগ অন। শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে ব্যাকরণ মানে হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের অর্থ হচ্ছে কাজ করছে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণ করে হচ্ছে কি ভাষার বিশ্লেষণ। আর এটা কি করে ভাষার স্বরূপ আবিষ্কার করে। ভাষার স্বরূপ আবিষ্কার করে ব্যাকরণ। আবার এটা কি করে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে। তাহলে প্রশ্ন যদি হয় ব্যাকরণের কাজ কি, এই সবই হচ্ছে ব্যাকরণের কাজ। একটা কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ করা, ভাষার স্বরূপ আবিষ্কার করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। এজন্য বলা হয় যে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করার নামই হচ্ছে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ একটা সংগ্রাম পাচ্ছি, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার হচ্ছে ব্যাকরণ। আর নাম সংজ্ঞা পাচ্ছি যে শাস্ত্রে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তার নাম হচ্ছে ব্যাকরণ। যে শাস্ত্রে ভাষার বিশ্লেষণ আছে তার নাম হচ্ছে ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছেন যে যে শাস্ত্রে কোন ভাষা সময় লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায় সেটাই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের প্রয়োজনীয়তা কেন, আমাদের কেন ব্যাকরণ দরকার হয়? আমাদের ব্যাকরণ দরকার হচ্ছে ভাষার শুদ্ধতা নির্ণয় করার জন্য ব্যাকরণ দরকার একটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ভাষাকে বিশ্লেষণ করার জন্য আমাদের ব্যাকরণ দরকার। তৃতীয় পয়েন্ট হচ্ছে কি ভাষার ভিতরকার শৃঙ্খলা আবিষ্কার করার জন্য আমাদের ব্যাকরণের দরকার। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, তাহলে এখন আমরা চলে আসছি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। যেহেতু ভাষার মৌলিক উপাদান হচ্ছে চারটি, সেহেতু আলোচ্য বিষয় হলো চারটি। তাহলে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে চারটি। বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, আলোচ্য বিষয় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আলোচ্য বিষয় হওয়ার কারণে নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব, এর নাম হচ্ছে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, এর নাম হচ্ছে বাক্য তত্ত্ব বা পদক্রম, এর নাম হচ্ছে অর্থ তত্ত্ব। ধ্বনি তত্ত্বকে বলা হয় ফোনোলজি, শব্দ তত্ত্বকে বলা হয় মরফোলজি, বাক্য তত্ত্বকে বলা হয় সিনট্যাক্স, আর অর্থ তত্ত্বকে বলা হয় হচ্ছে সিমান্টিক্স। এছাড়াও ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় হচ্ছে উচ্চতর পর্যায়ে। উচ্চতর পর্যায়ে আলোচিত তিনটা বিষয়: ছন্দ, অলংকার, অভিধান তত্ত্ব। অভিধানের নাম হচ্ছে লিক্সোগ্রাফি। অভিধানের নাম হচ্ছে কি লিক্সোগ্রাফি। তাহলে ধ্বনি তত্ত্বের কি কি বিষয় আলোচিত হবে? ধ্বনি নেই যে কাজ, সন্ধি মানে কি ধ্বনি ধ্বনির মিলন, ধ্বনি ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি সন্ধি। মূর্ধন্য এবং দন্তন্য একটা বর্ণ, ধ্বনির আরেক নামটা কি বর্ণ, লিখিত রূপে হচ্ছে বর্ণ। তাহলে বর্ণের সংযোজকের নিয়ম বা
নত্ব বিধান, সত্য বিধান, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে যদি পরীক্ষা আসে নত্ব বিধান, সত্য বিধান কিসের আলোচ্য বিষয়? ধ্বনি আলোচ্য বিষয়। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি কিসে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আমরা জানি ধ্বনি মিলনে কি হয়? শব্দ হয়। তাহলে শব্দ নিয়ে যা আলোচনা করবে তার নাম হচ্ছে শব্দ তত্ত্ব। যেমন আমরা বলি পাগলে কি না খায়, পাগলে কি না বলে, খায় না। পাগলে কি না বলে, ছাগলে কি না না খায়। তাহলে পাগলে আন্ডারলাইন কথা গেছে, পাগলে না কি? তাহলে এটা শব্দ না? তাহলে শব্দের উপর বিচার করে কি হয়? কারক হয়। এজন্যই কারক কোথায় আলোচিত হয়? শব্দ তত্ত্বে আলোচিত হয়। আবার আমি গতকাল বাড়ি গিয়েছিলাম, এটা একটা শব্দ না? এই শব্দ দিয়ে আমি কি নির্ণয় করতে পারতেছি? কাল। ক্রিয়ার কাল নির্ণয় করতে পারতেছি। তাহলে ক্রিয়ার কাল কার আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তারপর আছে বচন। এক বচন, বহু বচন। এটা শব্দেরই প্রকারভেদ। যেমন আমি, আমরা, এক থেকে হয়ে গেল বহু বচন। তাহলে এটা হচ্ছে শব্দের রূপ। এজন্য বচন কোথায় আলোচিত হয়? শব্দ তত্ত্বে আলোচিত হয়। পদ একটা শব্দের বিভক্তিযুক্ত অংশ। তাই পদ কোথায় আলোচিত হবে? শব্দ তত্ত্বে আলোচিত হবে। এই বইটা যার আছে তাদের জন্য সুবিধা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ যে অধ্যায় আছে এই অধ্যায়ে যা যা আলোচিত হবে সবই হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তৃতীয় অধ্যায়ে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ অর্থাৎ লিঙ্গান্ত, তারপরে দ্বিরুক্তি শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ, ধাতু, তারপরে প্রত্যয়, ক্রিয়া কাল, ক্রিয়া বিভক্তি, অনুসর্গ সবই কি আলোচনার বিষয়? শব্দের আলোচ্য বিষয়। আর বাক্য তত্ত্বের ক্ষেত্রে আলোচ্য বিষয় হচ্ছে কি বাক্যের প্রকারভেদ, বাক্যের সংজ্ঞা, বাক্যে কোন পদ কোথায় বসবে একেবারে পদক্রম বা পদ সংস্থান, এবং বাক্য হইতে গেলে বিরতি দিতে হয়, বাক্যকে মাঝে মাঝে বিরতি দিতে হয়, অর্থাৎ বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়। বিরাম চিহ্ন কিসে আলোচিত বিষয়? বাক্য তত্ত্বে। বাক্য তত্ত্বে। এবং অনেক সুন্দর বাক্য দিয়েও এক সময় একটা বাক্য তৈরি হয়ে যায়। কাঁঠালের আম সত্য, কাঁঠালের আম সত্য কখনো হয় না? কারণ আম আটা বলতে কিন্তু একটা বাগধা কি বলতেছে? অসম্ভব। আবার হচ্ছে ডুমুরের ফুল, আজকে বাগধার আলোচনা আছে। তাহলে এই বিষয়টাও কোথায় আলোচিত হচ্ছে? বাক্য তত্ত্বে। এজন্য পরীক্ষা আসে বাগধারা কোথায় আলোচিত? বাগধারা বাক্য তত্ত্বে। তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়টা টপিকটা শেষ। এখন তোমাদের শিটে কয়েকটা প্রশ্ন সলভ করলাম।